রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটা নিয়ে তোমরা মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার কাছে অনেক ভয় ভীতির কথা জানিয়েছ যে এই প্রবন্ধ বুঝতে আয়ত্ত করতে তোমাদের অনেক সমস্যা হচ্ছে। আজকের এই ভিডিও ক্লাস তোমাদের জন্য। তুমি যদি আজকের এই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করো, রাজশেখর বসুর লেখা বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটা তোমার কাছে জলের চাইতেও বেশি সহজ হয়ে যাবে। একদম তুমি সঠিক শুনছো। আর আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের ক্লাস কমপ্লিট হওয়ার পর এই প্রবন্ধের কোনো প্রশ্ন তোমার কাছে আর আনকমন বলে মনে হবে না। শুরুতেই বলে রাখি, বাংলা ভাষায় বিজ্ঞান এটা কিন্তু কোনো গল্প নয়, এটা প্রবন্ধ। নিয়ম অনুযায়ী এই প্রবন্ধ থেকে মাধ্যমিকে 6 থেকে 7 নাম্বার পর্যন্ত আসতে চলেছে, অর্থাৎ একটি বড় প্রশ্ন আসবেই আসবে এবং একটি এমসিকিউ আর একটি এসএকিউ আসার সম্ভাবনাও রয়েছে। প্রবন্ধের মূল বিষয় হলো যে বাংলা ভাষাতে বিজ্ঞানের বই লিখলে সেই বই কারা পড়বে, কাদের বেশি খেটে পড়তে হবে, বই লেখার ক্ষেত্রে প্রবলেম কি, এগুলোই। অর্থাৎ সহজভাবে বলতে গেলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সুবিধে অসুবিধে, বাংলা ভাষায় বিজ্ঞানের বই লেখার সুবিধে অসুবিধে এইসব এই প্রবন্ধে রয়েছে। তুমি আমাকে প্রশ্ন করতেই পারো, স্যার আমাদের তো সায়েন্সের বইগুলো বাংলাতেই লেখা, বাংলাতে কত ভালো ভালো সায়েন্সের বই রয়েছে, তাহলে এই প্রবন্ধ কেন? আসলে 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল রাজশেখর বসুর একটি প্রবন্ধ গ্রন্থ যার নাম বিচিন্তা। তার ভেতর ছিল আমাদের পাঠ্য প্রবন্ধটি। অর্থাৎ আমাদের পাঠ্য প্রবন্ধটি কিন্তু এই রিসেন্টলি লেখা এমন নয়, এটা প্রায় 70 বছর আগে লেখা। সেই সময়ের প্রেক্ষিত আজকের প্রেক্ষিত অনেকটাই আলাদা। তাহলে আর কথা বলবো না, সরাসরি লাইন ধরে আলোচনায় চলে আসব। শুরু করছি আজকের মূল ক্লাস। আমার একটা ছোট্ট অনুরোধ, ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর তোমার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। বাংলা ভাষায় বিজ্ঞান লিখেছেন রাজশেখর বসু। লেখকের নামের পাশেই তোমরা লিখে রাখো পরশুরাম। এটা কি? এটা হচ্ছে লেখকের ছদ্মনাম। তোমরা এইভাবে তোমাদের পাঠ্য বইয়ে লেখকের নামের পাশে এই কথাটা লিখে রেখো। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি লাইন ধরে আলোচনাতে। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথম লাইনটা আন্ডারলাইন করো, এটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন। প্রশ্নটা কি? যারা সায়েন্সের বই বাংলা ভাষাতে পড়বে বা সায়েন্সের বিষয় নিয়ে লেখা কোনো প্রবন্ধ বাংলা ভাষাতে পড়বে, তাদের 2টো শ্রেণী বা ক্যাটাগরিতে প্রাবন্ধিক ভাগ করেছেন। প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। প্রথম ক্যাটাগরিতে কারা? যারা একেবারে ইংরেজি জানে না বা জানলেও সামান্য জানে। অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। তাহলে প্রথম শ্রেণীতে কাদের রাখা হচ্ছে? অল্প বয়সী ছেলে মেয়ে বা বয়স্ক লোকজন যারা অত পড়াশুনো জানে না, যারা ইংরেজি একেবারেই জানে না বা ইংরেজি জানলেও খুব সামান্য পরিমাণে জানে, তাদের প্রথম শ্রেণীর পাঠক বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন। আর দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক, অল্প অধিক মানে কম বেশি বিজ্ঞান পড়েছে। দ্বিতীয় বিভাগ কারা? যারা খুব ভালোভাবে ইংরেজি জানে এবং অলরেডি ইংরেজিতে অল্প স্বল্প সায়েন্সের বই বা সায়েন্সের লেখালেখি পড়া আছে। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। এই যে যারা প্রথম শ্রেণীর পাঠক, এদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় মানে আগে একদম কোনো রকম পরিচয় নেই। গুটি কয়েক ইংরাজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা, এই রকম। ব্যাপারটা কি? দেখবে তোমার এলাকাতেও যারা ধরো অত পড়াশুনো জানে না
তারা কিন্তু কিছু কিছু ইংরেজি কথা বলে, শুনে শুনে শিখে নিয়েছে। যেমন, দাদা টাইম কত, এই যে টাইম, এই টাইপের কিছু কথা। এখানে কি বলা হচ্ছে, প্রথম শ্রেণীর পাঠক যারা একেবারে ইংরেজি জানে না বা জানলেও খুব অল্প জানে, এই ক্যাটাগরির পাঠকদের সম্পর্কে বলা হচ্ছে এদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, এরা আগে কখনো সায়েন্স পড়েও নি, কিন্তু এরা কয়েকটা ইংরাজি পারিভাষিক শব্দ জানে। এখানে তোমার মনে প্রশ্ন, পারিভাষিক শব্দ মানে পরিভাষা, এটা কাকে বলে? সুনির্দিষ্ট অর্থবোধক শব্দকে পারিভাষিক শব্দ বা পরিভাষা বলে। এখন তুমি আমায় বলতেই পারো, স্যার পরিভাষা কাকে বলে যদি আরেকটু বুঝিয়ে বলতেন। পরিভাষা হলো নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ যা দিয়ে কোনো বিষয় বা ধারণা সংক্ষেপে এবং স্পষ্টভাবে প্রকাশ করা হয়, তাকে বলে পরিভাষা। আর পরিভাষার শব্দকে বলে পারিভাষিক শব্দ। তো এরা হয়তো হাতে গোনা কয়েকটা ইংরেজি পারিভাষিক শব্দ জানে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা, এই রকম। তো আমি এখানে একটা অর্থ তোমাদের বলে দিই, যেটা পরীক্ষাতে অনেক স্কুলে দেয়। ক্রোটন কি? এটা হচ্ছে পাতাবাহারি গাছ বা বাহারি পাতার গাছ, পাতাবাহারি বা বাহারি পাতার গাছ, তোমরা এটা বইয়ের উপর লিখে নেবে। অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে। এরা ইংরেজি জানে না, আগে কখনো সায়েন্স পড়েনি, কয়েকটা ওই পরিভাষা টরিভাষা হয়তো জানে, আর কিছু স্থূল তথ্য, মোটা ফাঁপা তথ্য তারা জানে। স্থূল তথ্য বলতে এখানে মূলত বোঝানো হয়েছে তারা এমন কিছু সায়েন্সের ইনফরমেশন জানে যেটা ওপরে ওপরে, ভেতরটা ফাঁপা, ভেতরে জানে না কেন এমন হয় সেটা জানে না, কিন্তু হয় এরকম জানে। কি জানে? যেমন জল আর কর্পূর উবে যায়, আমরা বলি না উড়ে যায়, সেরকম তুমি একটা জায়গাতে কর্পূর রাখবে, দেখবে উবে গেছে। আমি বাড়িতে যখন এটা পড়াচ্ছিলাম, একজন বলল, স্যার কর্পূর উবে যায় আমি দেখেছি, জল আবার কোথায় চলে যায়? জলও চলে যায়। ধরো এই মাত্র বৃষ্টি হলো, মাটি ভেজা ছিল, কিছুক্ষণ পরেই দেখবে জল উবে গেছে, বাষ্পীভূত হয়ে গেছে, মাটি শুকনো। বা তোমার রুমাল ভিজে গেছে, তুমি একটু সময় রোদ্দুরে ধরো, দেখবে জলটা উবে যাচ্ছে, রুমালটা পুরো কড়কড়ে হয়ে যাচ্ছে। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। এখানেও আমার বাড়ির স্টুডেন্টরা একটা প্রশ্ন করেছে, স্যার আমরা তো বেসিক্যালি বলি অ্যালুমিনিয়াম, তো পরীক্ষাতে কি এইরকম অ্যালুমিনিয়াম লেখা লাগবে না অ্যালুমিনিয়াম লিখতে হবে? দেখো বইয়ে যেটা আছে এটা লিখলে ভালো হয়, বইয়ে আছে অ্যালুমিনিয়াম। যদি একান্ত মনে না থাকে অ্যালুমিনিয়াম লিখলেও ভুল হবে বলে আমার মনে হয় না। লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয়, তোমরাও দেখেছো, একটা নর্মাল ফুল, একটা ফুলের নিচে ছোট্ট একটা কুমড়ো দেখবে থাকে, যেটা দেখে বোঝা যায় এটা স্ত্রী ফুল। এই রকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। এইটা কিন্তু প্রথম শ্রেণীর পাঠকদের বলা হচ্ছে যে এরা ইংরেজি জানে না, জানলেও সামান্য জানে, বিজ্ঞানের সঙ্গে এদের পূর্ব পরিচয় নেই, এরা হাতে গোনা দু চারটে পারিভাষিক শব্দ জানে, এরা কিছু বিজ্ঞানের স্থূল ইনফরমেশন মানে ওপরে ওপরে জানে, এর ব্যাখ্যা এটা কেন হচ্ছে সেটা জানে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, মানে প্রথম শ্রেণীর পাঠক ইংরেজির প্রভাব থেকে মুক্ত। সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কার বিরোধী নয়। যেহেতু এরা অতটা ভালো ইংরেজি জানে না, ইংরেজিতে আগে কখনো পড়েনি, তাই এই শ্রেণীর পাঠক যদি ভালোভাবে বাংলা পরিভাষা শিখে বিজ্ঞান পড়তে চায়, তাদের অসুবিধা হওয়ার কথা নয়, এটা তাদের সংস্কারের বিরোধী কাজও নয়, মানে এটা ঠিকঠাক, তারা ইংরেজি জানে না তাই তারা বাংলায় পড়ছে, এটা ঠিক কাজ। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, এটা আন্ডারলাইন করে রাখবে, এটা পরীক্ষাতে কিন্তু টেস্টে 90% স্কুলে দেবে। ছেলেবেলায় প্রাবন্ধিক কার লেখা জ্যামিতি বই পড়েছিল? ব্রহ্মমোহন মল্লিকের লেখা ছিল, তাতে এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার ওপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এর মানে বুঝতে অসুবিধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। আমি যদি তোমাকে বলি যে ভাই তুমি একটা খাতা নিয়ে তার ওপর একটা নির্দিষ্ট সরলরেখা এঁকে সমবাহু ত্রিভুজ অঙ্কন করো,
তো তুমি এর মানেও বুঝতে পারবে, তুমি জিনিসটা করতেও পারবে, কারণ তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাই তো? কিন্তু যারা ইংরেজিতে জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, যারা জ্যামিতি পড়ে না, যারা পড়ে জিওম্যাট্রি, তাদের কাছে এই যে পূর্বোক্ত কথাটা, এটা মানে আগে বলা হয়েছে এই কথাটা খুব একটা সুশ্রাব্য, মানে শুনতে খুব একটা ভালো লাগবে না। উক্ত প্রতিজ্ঞা বাক্য, প্রতিজ্ঞা বাক্য মানে কি? যেইটা প্রমাণ করতে বলা হয়েছে, মানে এই যে যে লাইনটা দেওয়া হয়েছিল যে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, এই কথাটা তাদের শুনতে খুব একটা ভালো লাগবে না, এমনকি তার মানেও স্পষ্ট হবে না। আমি একটা উদাহরণ দিই। তোমার ছোট্ট যে ভাইটি ধরো ইংলিশ মিডিয়ামে পড়ছে, তার কাছে গিয়ে বলবে, ভাই তুমি পাঁচের ঘরের নামটা বলো তো, দেখবে তারা জানেই না, কারণ তারা পড়েছে টেবল। আমরা বলছি নামতা বলো, সে বুঝতেই পারবে না জিনিসটা কি। তারা পড়েছে ট্রায়াঙ্গেল, আমি বলছি ত্রিভুজ আঁকো তো, সে বুঝতেই পারবে না। আমরা বলছি সার্কেল আঁকো, বুঝতেই পারবে, মানে সে এগুলো বুঝতে পারবে কিন্তু বাংলা টার্মসগুলো বুঝতে পারবে না। এই জায়গাতে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছে এটা কিন্তু তুমি একটু মন দিলে সহজেই বুঝতে পারবে। প্রাবন্ধিক বলছেন যারা একেবারে ইংরেজি জানে না তারা বাংলায় যদি সায়েন্স পড়ে সেটা খুব সহজ, তারা মন দিয়ে পড়লেই বুঝতে পারবে। কিন্তু যারা ইংলিশে পড়তে অভ্যস্ত, দ্বিতীয় শ্রেণীর পাঠক, ইংরেজি ভালোভাবে জানে, অলরেডি ইংরেজিতে সায়েন্সের লেখালেখি পড়েছে, তারা ওই, আমি যেমন ছোটবেলায় বাংলা মিডিয়ামে, আর কি প্রাবন্ধিক বলছে বাংলা মিডিয়ামে পড়তাম, বাংলা জ্যামিতির সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারতাম, কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা জ্যামিতির এই কথাগুলো ঠিক মতো বুঝতে পারবে না। এখানে প্রাবন্ধিক স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা বাংলা ভাষায় সায়েন্সটা পড়তে পারবে খুব সহজে, কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, যারা ইংরেজি বলতে পড়তে অভ্যস্ত, তাদেরকে যখন বাংলা বিষয়ে, মানে বাংলায় লেখা সায়েন্সের বই পড়ানো হবে, তাদের সেটা বুঝতে কিন্তু একটু কষ্ট হবে। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যেস করা একটু শক্ত। ইজার মানে কি? ঢিলে পাজামা। সহজ কথায় বলতে গেলে সরস্বতী পুজোর সময় তোমরা দড়ি দিয়ে বাঁধা যে সাদা প্যান্টগুলো পরো আর কি, ওই পাঞ্জাবির সঙ্গে, ওটাই হচ্ছে ইজার। তো যে লোক সারা জীবন ইজার পরেছে, বা যে সারা জীবন ফুল প্যান্ট পরেছে, ধরো তুমি আমি, আর যদি তোমাকে আমি আজকে বলি চলো তুমি এখন থেকে ধুতি পরবে, তুমি কি হুট করে ধুতি পরতে পারবে? না, ম্যানেজ করতে পারবে না। কেন প্রাবন্ধিক এই কথা বলছে? যে এত বছর ইংরেজিতে সব কিছু পড়েছে, তাকে যদি আমি দুম করে বলি চলো বাংলায় তুমি সায়েন্স পড়ো, তার অসুবিধে হবে। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। প্রাবন্ধিক যখন এটা লিখেছিলেন তিনি বলছেন আমাদের দেশের সরকার এখন ধীরে ধীরে, ক্রমে ক্রমে মানে ধীরে ধীরে দেশীয় কার্যে, মানে সরকারি কাজকর্মে দেশীয় পরিভাষা চালাচ্ছেন। তাতে অনেকে মুশকিলে পড়ছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। এতদিন তারা ধরো ইংরেজিতেই সব কিছু বলতে লিখতে অভ্যস্ত ছিল। সরকার বলছে না, এখন থেকে সরকারি কাজে আমরা দেশীয় পরিভাষাগুলো ব্যবহার করব। এতে যাদের প্র্যাকটিস ছিল না অনেক তাদের সমস্যা হচ্ছে। তুমি এই জিনিসটা বুঝতে পারবে, দেখবে যারা গল করে হিন্দি বলছে, বহুদিন বাংলার বাইরে ছিল বাঙালি, কিংবা যারা গল করে ইংরেজি বলছে, সারাদিন ইংরেজিতে বলে, এদের যদি বলা হয় তুমি একটু বাংলায় 2-5 মিনিট বলো তো, দেখবে তাদের বলতে একটু অসুবিধে হচ্ছে, কারণ তারা দীর্ঘদিন প্র্যাকটিস করেছে অন্য ভাষা। তো এখানেও তাই বলা হচ্ছে যারা দীর্ঘদিন ইংরেজি বলতে পড়তে অভ্যস্ত ছিল তাদের কিন্তু সব কিছু বাংলায় চালু হলে একটু অসুবিধে হবে। আমরা চলে যাব ঠিক এর পরের পৃষ্ঠাতে। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। প্রাবন্ধিক বলছেন প্রথম শ্রেণীর পাঠক মানে ওই যে যারা অতটা ইংরেজি জানে না, মানে ইংরেজি জানেই না, তারা যখন বাংলায় সায়েন্স পড়বে তাদের বিষয়টা যত্ন করে পড়লেই হবে, তাদের বেশি খাটা লাগবে না, তাদের অত্যাধিক বাধার মুখোমুখি হতে হবে না। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হবে না। বিদেশে
বিদেশি ছাত্রছাত্রীরা যেমনভাবে সায়েন্স পড়ছে তাদের ভাষাতে, ধরো ইউরোপ আমেরিকাতে ইংরেজিতে যেমনভাবে সেখানকার স্টুডেন্টরা সায়েন্স পড়ে, যেটুকু খেটে তাদের মুখস্থ করতে হয় বুঝতে হয়, এদেরও যখন বাংলাতে লেখা হবে তখন বাংলাটা একটু খেটে বুঝে পড়লে তারাও সহজে বুঝে যাবে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে, সন্দর্ভ মানে প্রবন্ধ, তখন তাকে পূর্ব সংস্কার দমন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হবে। প্রাবন্ধিক বলছেন কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যারা খুব ভালোভাবে ইংরেজি জানে, ইংরেজিতে আগে সায়েন্স পড়েছে, তারা যখন বাংলাতে সায়েন্স পড়তে যাবে তাদের কিন্তু খুব প্রীতির সঙ্গে মানে অত্যন্ত ভালোবেসে পূর্ব সংস্কার দমন করে আগে তার মনে যে সংস্কার বা ধারণা ছিল সেটাকে দূর করে ব্র্যাকেটে লেখা, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত। মানে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা বলে দূর, বাংলা আবার কোনো ভাষা নাকি, ওসব বাংলা টাংলা লাগবে না। বলছে এই যে যে মনের মধ্যে সংস্কার, পূর্ব সংস্কার, ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত, যে ইংরেজিই একমাত্র ভালোবাসা, আর কোনো ভাষা ভালো না, এই পক্ষপাতটা ত্যাগ করে প্রীতির সঙ্গে নিজের মাতৃভাষা আয়ত্ত করতে হবে। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। এখানে কি বলছে যে সহজভাবে বুঝো, যারা মোটেই ইংরেজি জানে না আর যারা খুব ইংরেজি জানে আর ইংরেজিতে অনেক সায়েন্সের বই পড়েছে, এদের তো দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরি যারা ইংরেজি জানে না, তাদের জন্য বাংলায় সায়েন্সের বই লেখা হলে বিদেশে যেখানে ইংরেজি চলে সেখানকার ছেলেমেয়েরা যেমন খেটে সায়েন্স পড়ছে, এরাও বাংলা ভাষায় তেমন ততটাই খেটে সায়েন্স পড়বে, সহজে এরা বুঝতেও পারবে। কিন্তু যারা দ্বিতীয় শ্রেণীর, যারা ইংরেজি পড়তে অভ্যস্ত, তারা যখন আর কি বাংলায় সায়েন্স পড়তে যাবে, তাদের কিন্তু মন থেকে আগে এই ধারণাটা ত্যাগ করতে হবে যে ইংরেজি সেরা ভাষা, আর তাদের খুব খেটে বুঝে বুঝে ধীরে ধীরে পড়ে বিষয়টাকে আয়ত্ত করতে হবে। কি বুঝতে পারছো তো? যদি আমার আলোচনা, এই যে যে আমি আলোচনা করে দিচ্ছি, এটা ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিও। দেখে নাও, আমি এক ঝলকে তোমাদের একটা ছবি দেখাচ্ছি, ছবিটা তোমরা স্ক্রিনশট করে নাও। প্রথম শ্রেণীর পাঠক, দ্বিতীয় শ্রেণীর পাঠক কারা, তাদের আর কি একটা ছোট্ট পার্থক্য বা এই দুটো ক্যাটাগরির বৈশিষ্ট্য আমি খুব সহজে স্ক্রিনের ওপর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা খাতায়ও লিখে নিতে পারো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন আন্ডারলাইন করবে। প্রাবন্ধিক বলছেন বাংলা ভাষায় কারা ইংরেজি পড়তে পারবে, কাদের কষ্ট হবে সে তো আগেই বললাম। এখন বলি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এতটা সহজ নয়, এখানে একাধিক বাধা রয়েছে। বাংলায় পারিভাষিক শব্দ প্রচুর নেই। যেমন ধরো তুমি বই লিখতে যাচ্ছ, অক্সিজেনের বাংলা কি লিখবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাংলা কি লিখবে, কার্বন ফ্লুরোকার্বন না ক্লোরোফ্লুরোকার্বন এরকম আছে আর কি, এটার বাংলা কি লিখবে, এগুলো কিন্তু নেই। অর্থাৎ বাংলায় পারিভাষিক শব্দ প্রচুর নেই। অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদ, বাংলা বিষয় গবেষণার একটা সংস্থার নাম হলো বঙ্গীয় সাহিত্য পরিষদ, তাদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন মানে এদের সঙ্গে যুক্ত কয়েকজন বিদ্যোৎসাহী লেখক, মানে বিদ্যা বিষয়ক উৎসাহী, অর্থাৎ সহজ কথায় আমরা বলতে পারি বিদ্যা প্রসারে যারা উৎসাহ দান করে, শিক্ষিত পণ্ডিত ব্যক্তি, এই রকম কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। মানে নানান বিষয়ের পরিভাষা তারা রচনা করেছিলেন। ধরো একটা উদাহরণ দিয়ে বলছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাংলা নাম এটা আমরা রাখলাম, একটা ডিকশনারি বইয়ের মতন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে, এখানে দিতে পারে কাদের উদ্যোগের কি ত্রুটি ছিল। বঙ্গীয় সাহিত্য পরিষদ বেশ কয়েক বছর আগে বা বহু বছর আগে যে পরিভাষা সমিতি গঠন করেছিল, তাদের ত্রুটি ছিল কি, তারা একযোগে কাজ না করে, তারা সবাই একত্রে বা একসঙ্গে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। তার ফলে সংকলিত পরিভাষায় সাম্য হয়নি, একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। ধরো 20 জন মিলে ঠিক করলো আমরা
পরিভাষার বাংলা মানে লিখব। কিন্তু এরা কেউ একসঙ্গে বসে কাজ করেনি, সবাই সবার বাড়ি গিয়ে নিজের মতো কাজ করেছে। এবং তারপর তারা যে বইটা ছাপিয়েছে সেটা যথেষ্ট বিভ্রান্তিকর হয়েছে। কেন? একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ। ধরো তুমি একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাংলা নাম দিয়েছ, আমিও আরেকটা নাম দিলাম, একই বইয়ের মধ্যে দেখা যাচ্ছে একই শব্দের 2-3 রকম আলাদা আলাদা নাম রয়েছে। কারণ কি? সবাই একসঙ্গে বসে কাজটা করেনি, সবাই স্বতন্ত্রভাবে মানে আলাদা আলাদাভাবে নিজেই নিজের মতো করে কাজটা করেছে। কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1936 সাল, দাগ দিয়ে রাখবে, 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। প্রথমে বঙ্গীয় সাহিত্য পরিষদ পরিভাষা রচনা করতে গেছিল, কিন্তু তাদের তাদের যে উদ্যোগ সেটা যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। তারা সবাই স্বতন্ত্রভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে কাজ করেছিল। ফলে যে তারা সংকলন তৈরি করেছিল পরিভাষার বই বা ডিকশনারি, তাতে কোনো সাম্য বা সমতা ছিল না। এরপর 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় একটা পরিভাষা সমিতি তৈরি করে, তাদের কাজটা অনেক ভালো হয়েছিল। কিন্তু এখানেও সমস্যা, পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। দেখবে মোটা ডিকশনারি বই হয় অনেক, আবার ছোট্ট পকেট ডিকশনারি হয়। পকেট ডিকশনারিতে অল্প শব্দের মানে থাকে, মোটাটাতে প্রায় সমস্ত শব্দের মানে থাকে। এখানে এই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সমিতি যে পরিভাষা রচনা করেছিল সেটা খুব অল্প। তাদের মানে সংকলনটা ভালো হয়েছে, সব ঠিকঠাক আছে, ঠিক আছে, কিন্তু বইটা খুব পাতলা, মানে তারা অনেক কিছুর আর আলাদা করে নাম দেয়নি, অর্থাৎ প্রচুর পরিভাষার তারা নতুন নাম দেয়নি। তাদের সংকলন ছোট ছিল, সেখানে সব শব্দের অর্থ তারা দেয়নি। কিন্তু দরকার মতো বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। প্রাবন্ধিক বলছেন, যদি কোনো ইংরেজি টার্মসের, সায়েন্সের আর কি, কোনো সায়েন্সের ইংরেজি শব্দের যদি বাংলা মানে না পাওয়া যায়, তবুও বাংলা লেখা বাংলায় আর কি সায়েন্স বা বিজ্ঞান লেখা চলতে পারে। কেমনভাবে? যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। প্রাবন্ধিক বলছেন, যতদিন কোনো ইংরেজি শব্দের বাংলা মানে পাওয়া যাচ্ছে না বা দেওয়া হচ্ছে না, বা নতুন কোনো শব্দ ধরো এলো, তখন তার ইংরেজি নামটাই বাংলা বানানে সায়েন্সের বইয়ে লিখে দেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় যে সমিতি, পরিভাষা সমিতি, তারা কিন্তু বিস্তর মানে প্রচুর ইংরেজি শব্দকেই বাংলায় বজায় রেখেছিলেন। তারা বিধান দিয়েছিলেন যে, তারা আর কি বিধান দিয়েছিল বা তারা মতামত জানিয়েছিল যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। তারা বলে দিয়েছিল নবাগত রাসায়নিক বস্তুর নাম, নতুন যে রাসায়নিক বস্তুগুলো আবিষ্কৃত হচ্ছে তাদের নাম, ইংরেজিটাই আমরা বাংলা বানানে লিখব। যেমন অক্সিজেন, যেমন প্যারাডাইক্লোরোবেনজিন, এই রকম। তাছাড়া উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক পরিচয়বাচক অধিকাংশ নাম বাংলায় চলতে পারে। যেমন কি কি নাম? ম্যালভাসি, ফার্ন, আর্থোপেডা, ইনসেক্ট্রা, ইনসেক্ট্রা হচ্ছে পোকামাকড় জাতীয় যে প্রাণী তাদের ইনসেক্ট্রা বলা হয়, আর্থোপেডা বলা হয় সন্ধিপদী প্রাণীদের, তারপর ফার্ন হচ্ছে তোমরা জানো যে ওই ঢেঁকি শাক জাতীয় গাছ, এইগুলো। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। প্রাবন্ধিক বলছেন, বিদেশের তুলনায় আমাদের দেশের মানুষের সায়েন্সের বিষয়ে নলেজটা নগণ্য মানে অনেক কম। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। এখানে উনি বলতে চেয়েছেন, তোমার যদি প্রাথমিক বিজ্ঞান মানে বেসিক সায়েন্সের সঙ্গে তোমার সেই অর্থে পরিচয় না থাকে, তবে কিন্তু
কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ মানে প্রবন্ধ বোঝাটা বেশ কঠিন। তবে একটা প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ, যেটা আমি তোমাদের বলবো আমাকে লিখে জানাতে। কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? দেখি কজনের মনে আছে, আমাকে কমেন্টে লিখে জানাও। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য, এটাও দাগ দিয়ে রাখো। পপুলার সায়েন্স বলতে জনপ্রিয় বিজ্ঞান বলতে মানে সায়েন্স নিয়ে একদম বিশ্লেষণধর্মী লেখা, সেখানে লেখা খুব সহজ এবং সাধারণে তা সহজেই বোঝে। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে এতটা উন্নত নয়, মানে যেই মুহূর্তে বা যেই সময় প্রাবন্ধিক এই লেখাটা লিখেছিলেন, কথাটা কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে উনি লিখছেন। মনে রাখবে, আজকের দিনে এটা পড়তে পড়তে তোমার মনে হবে এ আবার কি কথা লিখেছেন প্রাবন্ধিক, কিন্তু এটা তো আজকে লেখা নয়, 70 বছরেরও আগে লেখা। সেই সময়ের কিন্তু প্রেক্ষিত আলাদা ছিল। তো বলছে আমাদের দেশের মানুষের বৈজ্ঞানিক জ্ঞান কম, তাই এদের জন্য যখন বৈজ্ঞানিক প্রবন্ধ লেখা হবে সেটা খুব ডিপ প্রবন্ধ, খুব বিশ্লেষণধর্মী প্রবন্ধ, এমন লেখার সুযোগ নেই। এখানে বয়স্কদের জন্যও যা লিখতে হবে একদম ভেঙে ভেঙে প্রাথমিকের মতো করে, অনেকটা এবিসিডির স্তর থেকে, যেমন কোনো বাচ্চাকে ইংরেজি শেখাতে গেলে প্রথমে এবিসিডি শেখাতে হয়, সেই রকম ভেঙে ভেঙে সায়েন্স তাদের জন্য লিখতে হবে। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত, মানে তারা যদি না জানেন তবে তাদের লেখা জনপ্রিয় হবে না। প্রাবন্ধিক বলছেন আমাদের দেশে যারা বাংলাতে বিজ্ঞান লিখবেন তারা যদি এই বিষয়টা না জানেন যে আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের জ্ঞান খুব কম, তাই তাদের জন্য যখন বিজ্ঞান বিষয়ক কোনো কিছু লেখা হবে সেটা একদম প্রাথমিকের পর্যায় থেকে ধরে ধরে লিখতে হবে। লেখকরা যদি এই বিষয়টা না জানেন তবে লেখকদের লেখা কিন্তু কখনোই জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। তিনি বলছেন যখন ধীরে ধীরে আমাদের দেশে বিজ্ঞান চর্চা শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে সায়েন্স নিয়ে একটা নলেজ তৈরি হয়ে যাবে, তখন আর এই সমস্যাটা থাকবে না। মানে তখন একদম গোড়ার থেকে ধরে ধরে বাচ্চাদের মতো করে সায়েন্স লেখা লাগবে না, তখন একটু কঠিন, একটু বিস্তারিত আলোচনা সেগুলো করা যেতেই পারে। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। যে কায়দাতে আর কি সায়েন্সের বই লিখতে হবে, যে রচনা পদ্ধতিতে, সেটা অনেকে এখনো ঠিকমতো শিখে উঠতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। আড়ষ্ট ইংরেজি কেমন আমি একটু বলি। আই অ্যাম এ বয়, আমি একজন ছেলে, তাই তো? তো তুমি কি কখনো বলো আই মানে আমি, অ্যাম মানে হই, মানে একজন ছেলে? তুমি ধরো এরকম যদি বলো আমি হই একজন ছেলে, এটা দেখো ইংরেজির হুবহু আক্ষরিক অনুবাদ, আর এটা একটু পড়তে কেমন যেন লাগছে, আড়ষ্ট আড়ষ্ট লাগছে। তো বলছে আমাদের দেশে যারা বাংলায় এরকম বিজ্ঞান লিখছেন তারা ওই ইংরেজি থেকে অনুপ্রাণিত হয়ে এমনভাবে লিখছেন যেটা ইংরেজির একটা অনুবাদ হয়ে যাচ্ছে, যথেষ্ট আড়ষ্ট আর আক্ষরিক অনুবাদ। এই দোষ থেকে মুক্ত না হলে, আন্ডারলাইন করে রাখবে, বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ আক্ষরিক অনুবাদের যে দোষ, লেখকরা শুধু হুবহু আক্ষরিক অনুবাদ করে ফেলছে, এটা করা যাবে না, ভাবানুবাদ করতে হবে। যেমনভাবে তোমরা আর কি ক্লাস 10-এ যখন বঙ্গানুবাদ শিখেছো, তোমাদের স্যারেরাও বলেছেন যে হুবহু আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ করতে হবে। অনেক লেখক মনে করেন ইংরেজিতে শব্দের যে অর্থ ব্যাপ্তি, বাংলা প্রতিশব্দও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। তো বলছে অনেক লেখক মনে করেন যে ইংরেজিতে যে শব্দের অর্থব্যাপ্তি যেমন বাংলাতেও তাই হওয়া উচিত, এজন্য তারা অনেক সময় অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ লিখে ফেলেন। একটা উদাহরণ দিই, পুয়োর, পুয়োর মানে হচ্ছে গরিব, কিন্তু আমি যদি বলি আ পুয়োর বয়, মানে এ পুয়োর বয় মানে একজন হতভাগ্য ছেলে, ওখানে কিন্তু পুয়োর বয় মানে একজন গরিব ছেলে এমন বলা যাবে না। তো এই রকম এখানে প্রাবন্ধিক বলছেন ইংরেজিতে সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পার্সন, সেন্সিটিভ ওন্ড, সেন্সিটিভ প্ল্যান্ট, সেন্সিটিভ ব্যালেন্স,
সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত। সেন্সিটিভ মানে স্পর্শকাতর, সেন্সিটিভ পার্সন, তুমি তাহলে লিখবে স্পর্শকাতর মানুষ, একদম না। কখনো শুনেছো কেউ বলে স্পর্শকাতর মানুষ? এর বদলে লিখতে হবে কি? অভিমানী। সেন্সিটিভ ওন্ড মানে ব্যথাপ্রবণ। সেন্সিটিভ এখানে আর অন্যান্যগুলোর মানে দেওয়া আছে, এই যে ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী, এইরকম। এরপরের প্রশ্নটা কিন্তু মোস্ট ভিভিআই কোশ্চেন। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ, অতি উৎকট। উৎকট মানে হচ্ছে অত্যন্ত অস্বাভাবিক, অত্যন্ত অদ্ভুত। কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন, কিন্তু অনেকে দেখা গেছে বিজ্ঞান বই এই রকম লিখেছেন। কিন্তু এখানে লেখা উচিত সেন্সিটাইজড পেপারের সঠিক ভাবানুবাদ হচ্ছে সুগ্রাহী কাগজ। এইটা প্রাবন্ধিক বললেন। এবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। অনেক লেখক তার বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। এতে রচনা উৎকট হয়। দাগ দিয়ে রাখবে, কিসে রচনা উৎকট হয়। আর একটা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বাধা। প্রাবন্ধিক বলছেন অনেক লেখক সবটা ইংরেজিতে ভাবেন, তারপর হুবহু বাংলা অনুবাদ করে দেন। এতে রচনাটা মানে বাংলা, সে যে সায়েন্সের লেখাটা লিখছে বাংলায়, সেটা অস্বাভাবিক হয়ে পড়ে। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছয়নি। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। এই যে যে লাইনটা, দ্য অ্যাটমিক ইঞ্জিন মানে পরমাণু ইঞ্জিন, হ্যাজ নট ইভেন রিচড মানে হচ্ছে পৌঁছয়নি দ্য ব্লু প্রিন্ট স্টেজ, নীল চিত্রের অবস্থায়। দেখো, নীল চিত্র, তোমরা বড় হয়েছো, এটা বোঝানোর সুবিধার্থে আমাকে বলতে হচ্ছে। নীল চিত্র মানে পর্নোগ্রাফি বা অশ্লীল ছবি। তাহলে দেখো, এখানে বোঝানো হচ্ছে ব্লু প্রিন্ট স্টেজ বলতে নকশা। কোনো বাড়ি যখন তৈরি হয়, কোনো মেশিন যখন তৈরি হয়, তার যে স্ট্রাকচার, যে নকশা করা হয়, তাকে বলা হয় ব্লু প্রিন্ট। কিন্তু যারা ওই যে বললাম, অনেকে ইংরেজিটার হুবহু বাংলা মানে করে দেয়, যাতে লেখা উৎকট হচ্ছে। এই যে দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ, পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছয়নি, এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়, যে পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি, এইটা উনি লিখতে বলছেন। আবার বলছেন আরেকটা লাইন, when sulfur burn in air the nitrogen does not take part in the reaction। যখন গন্ধ খাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না। এই যে আমরা বলছি যে ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন, সে রিয়াকশানে কোনো পার্ট নিচ্ছে না, এটা না লিখে সরাসরি লিখতে পারি নাইট্রোজেনের কোনো পরিবর্তন হচ্ছে না। লিখলে বাংলা ভাষা বজায় থাকে। এখানেও প্রাবন্ধিক তার মতামত জানিয়েছেন। এবার পরবর্তী অনুচ্ছেদ। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা? অনেকে মনে করেন দূর, এই পারিভাষিক শব্দ নিয়ে এত ঝামেলা, আমরা আমাদের বইয়ে কোনো পারিভাষিক শব্দ দেবই না। এইটা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। সত্যি কিছু কিছু ক্ষেত্রে সায়েন্সের বইয়ে পারিভাষিক শব্দ না দিলেও চলবে। যেমন অমেরুদণ্ডী, এটা না লিখের বদলে লেখা যেতে পারে যেসব জন্তু শিরদাঁড়া নেই, হতেই পারে। কিন্তু আলোর তরঙ্গের বদলে, তরঙ্গ মানে কাঁপা বা নাচা, আলোর তরঙ্গের বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। তার মানে কিছু ক্ষেত্রে পারিভাষিক শব্দ বাদ দেওয়া যেতে পারে। যেমন অমেরুদণ্ডীর বদলে আমরা লিখতে পারি যার শিরদাঁড়া নেই। কিন্তু ভৌতবিজ্ঞানে যখন আলোক তরঙ্গ এই চ্যাপ্টারটা পড়বে, আমি ওই চ্যাপ্টারের নাম যদি বলি আলোর নাচন, আলোর কাঁপন, সেটা কি সহজ হবে? একদমই না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেটা দাগ দিয়ে স্টার দেবে। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। পরিভাষার উদ্দেশ্য কি? যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়। যদি একই কথা বারবার বলতে হয়, যে প্রাণীর শিরদাঁড়া নেই, যে প্রাণীর শিরদাঁড়া নেই তারা এই করে, যে প্রাণীর শিরদাঁড়া নেই তারা এটা খায়, যে প্রাণীর শিরদাঁড়া নেই তারা এটা করে, যে প্রাণীর শিরদাঁড়া নেই তাদের এখানে দেখা যায়, এতে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধে হয়। সাধারণের জন্য
যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা, স্থান বিশেষে তাদের ইংরেজি নামটাও দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে তোমাদের যে সায়েন্সের বই আছে অনেক পৃষ্ঠার নিচে ছোট ছোট করে কোনো কিছু মানে দেওয়া থাকে, দেখবে লেখার মধ্যে একটা স্টার চিহ্ন দেওয়া, তার নিচে তার ছোট করে তার ব্যাখ্যাটা লিখে দেওয়া। যখন তোমরা কোনো পরিভাষা পড়ছো যেটা আগে তোমাদের পড়া ছিল না, সেটাকে এইভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়। এটা তোমরা সায়েন্সের বইয়ে দেখতে পাবে। তো প্রাবন্ধিক জানাচ্ছেন এইভাবে এটা প্রথমবারের জন্য যখন তোমরা কোনো পরিভাষা পড়ছো এটা লিখে দেওয়া ভালো, পরে না দিলেও চলবে। এইবার পরবর্তী অনুচ্ছেদ আমরা একদম এই প্রবন্ধটা এক্ষুনি শেষ করে ফেলব। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। আলংকারিকগণ বলতে কাদের বোঝানো হয়েছে? যারা বাংলা অলংকার শাস্ত্র নিয়ে চর্চা করেন। এবার অলংকার বলতে কিন্তু এটা গায়ে পরা সোনার অলংকারের কথা বলা হয়নি, শব্দালঙ্কারের কথা বলা হয়েছে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। কি কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশের অর্থ, ভারত ইত্যাদি। অভিধা বলতে বোঝায় ডিকশনারি বা অভিধানে যে অর্থ থাকে সেটাই হলো অভিধা। এবার আসবো আমরা লক্ষণা কি। আমি যদি তোমায় বলি দেশের লজ্জা, এখানে লক্ষণীয় দেশের মানে দেশবাসীর লজ্জা, তো এটা হচ্ছে লক্ষণা। আজকে ধরো আমি বললাম ইস ভারত হেরে গেল, এটা আমাদের দেশের লজ্জা। এটা দেশের লজ্জা মানে ভারতের লজ্জা এমন নয়, কিন্তু ভারতবর্ষে যারা থাকে তাদের, এটা হচ্ছে লক্ষণা। আর ব্যঞ্জনা কি? একটা শব্দের আক্ষরিক অর্থের বদলে তার ব্যঞ্জনাগত অর্থটা আলাদা হবে। যেমন এখানে বলা হচ্ছে অরণ্যের আবিধানিক অর্থ বন, কিন্তু অরণ্যের রোদন বলতে ব্যঞ্জনার অর্থ হলো নিষ্ফল খেদ। এটা একটু ব্যাখ্যা করে বলি। অরণ্য মানে জঙ্গল, রোদন মানে কান্না। অরণ্যের রোদন মানে জঙ্গলের কান্না না, এর ব্যঞ্জনাগত অর্থ হলো নিষ্ফল খেদ। খেদ মানে দুঃখ, যে দুঃখ করে কোনো ফল পাওয়া যাবে না সেইটাকেই বলা হয় অরণ্যের রোদন, তার মানেই নিষ্ফল খেদ। ধরো রেজাল্ট দিয়ে দিয়েছে, একজন ফেল করেছে, এখন কান্না করছে, এই কান্নাতে তো আর ফলটা বদলে যাবে না, তাই এই কান্না বা এই খেদ প্রকাশকে বলা হয় অরণ্যের রোদন বা নিষ্ফল খেদ। সাধারণ সাহিত্যে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি আলংকারিক সার্থক প্রয়োগ হতে পারে। দেখো এই যে যে ব্যঞ্জনা, লক্ষণা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, যারা আগামীতে বাংলা অনার্স নিয়ে পড়বে তারা তখন এগুলো জানতে পারবে। আপাতত এগুলো তোমরা মুখস্থ করে নিও, এগুলো বাংলা সাহিত্যের, এগুলো সাহিত্যের এক একটা অলংকার, এগুলো সার্থক প্রয়োগ ব্যবহার বাংলা সাহিত্যে হতেই পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে বেশি অলংকার প্রয়োগ করা উচিত নয়। প্রাবন্ধিক বলছেন যে উপমার কিছু প্রয়োজন হয়, রূপকও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলংকার বর্জন করাই উচিত। আমি একটা উদাহরণ বলি, তুমি কি কখনো এরকম কোনো বইয়ে দেখেছ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে অমুক অ্যাসিড মেলালে সে কি ধোঁয়া তৈরি হবে, দেখে যেন মনে হবে ঝড়ের রাতের কোনো এক আতঙ্ক, সে ধোঁয়ার এমন তেজ। এই রকম লেখা সায়েন্সের বই হলে হাস্যকর হবে না? তাই বলা হচ্ছে সাহিত্যে শব্দালঙ্কার চলতেই পারে, কিন্তু বিজ্ঞানের বইয়ে এগুলো যত কম ব্যবহার করা হবে ততই ভালো। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। তোমাদের বলে রাখি ভূগোল কিন্তু সায়েন্সের সাবজেক্ট। তো মহাকবি কালিদাস বলেছিলেন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই পৃথিবীর মান নির্ণয় করছে হিমালয়। এইটা তুমি যদি সায়েন্সের বইয়ে লেখো এটা হাস্যকর হবে না? ধরো ভূগোলে দিল যে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো বা হিমালয়ের ভূ প্রকৃতির বর্ণনা দাও, তুমি লিখলে মহাকবি কালিদাস বলেছেন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, স্যার ওটা কেটে আগে শূন্য বসাবেন। এগুলো সাহিত্যের ভাষা, অলংকার সাহিত্যে ব্যবহার করা যাবে, বিজ্ঞানে নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত অনেক স্কুলে দেবে, সরল আর স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত,
কোন কথা? যে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সরল ও স্পষ্ট হওয়া প্রয়োজন, এই কথাটা সকল লেখকের মনে রাখা উচিত। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধগুলোতে আরেকটা দোষ খুব নজরে আসে। অল্পবিদ্যা ভয়ঙ্করী, মানে অল্পবিদ্যা ভয়ঙ্করী একটা বাংলার প্রবাদ, মানে অল্প জ্ঞান খুব ক্ষতিকারক। অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কতটা ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। মানে যারা জানে না সে তাও একটা ব্যাপার, যারা কিছুই জানে না, কিন্তু অল্প জেনে যারা মাতব্বরি ফলায়, এটা যে কত ভয়ঙ্কর এখনকার দিনের সাময়িক পত্রাদি মানে ম্যাগাজিনগুলোতে তার প্রমাণ পাওয়া যায়। প্রাবন্ধিক বলছেন, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। মানে কত বড় ভুল কথা! অক্সিজেন, হাইড্রোজেন এগুলো স্বাস্থ্যকর, এর কোনো যুক্তি নেই। এই দুটো জিনিস হলো জীবেদের বেঁচে থাকার অঙ্গ। অঙ্গ মানে বডি পার্ট, যেমন তোমার নাক, চোখ, হাত আছে, তেমন এই দুটো জীবেদের অঙ্গ। তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, ভাবো, O3 ওজোন গ্যাস, সেটা স্বাস্থ্যকর, এমন একটা লেখা প্রাবন্ধিক একটি ম্যাগাজিনে পড়েছিলেন। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের অনিষ্ট করে, ক্ষতি করে। সম্পাদকের উচিত, আমরা যখন জ্ঞানচক্ষু পড়েছি তখন কিন্তু সম্পাদক কি আমি তোমাদের বুঝিয়ে বলেছিলাম। সম্পাদক হচ্ছে একটা পত্রিকার হেড, কার লেখা থাকবে, কার লেখা ছাপা হবে, কোনটা হবে না, এগুলো উনি ঠিক করেন, বানান টানা ঠিক করেন, ইনি হচ্ছেন সম্পাদক। তো এক্ষেত্রে প্রাবন্ধিক সম্পাদকদের বলছেন যে পত্রিকার সম্পাদকদের উচিত অবিখ্যাত লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নেওয়া। যে যারা অবিখ্যাত লেখক নতুন লিখছে, তাদের লেখা দুম করে সায়েন্সের লেখা ছাপানোর আগে অভিজ্ঞ কাউকে দিয়ে পড়িয়ে দেখানো যে ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে আমাদের মূল প্রবন্ধের পাঠ। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেকটাই সাহায্য করলো। প্রবন্ধ পড়ানো শেষ। তোমরা আমায় বলো তো, টেস্টে যে সাজেশন দিয়েছিলাম, বা যারা আমাদের এই সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক সাজেশন বই সংগ্রহ করেছো, টেস্টে তোমরা ম্যাজিক দেখতে পেয়েছো কিনা কমেন্টে লিখে জানিও। যারা জানো না তাদের বলি, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই হলো সম্পূর্ণ উত্তর সহ একটি কমপ্লিট প্যাকেজ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। বইয়ের দাম 100 টাকার অনেক কম, মানে মুদ্রিত মূল্য আছে 150 টাকা, কিন্তু যে কোনো বইয়ের দোকানে 100 টাকার অনেক কমে তোমরা এই বই পেয়ে যাবে। তাই মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের বলবো, তোমরা চাইলে তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে আরো শানিত করতে আমার লেখা এই বইটি অবশ্যই সংগ্রহ করে নিও। আজকে এখানেই শেষ করব আমাদের ক্লাস। তোমরা আমাকে লিখে জানিও কেমন লাগলো ক্লাস, আগামী ক্লাসে কোন আলোচনা করলে সুবিধে হয় সেটাও লিখে জানিও। আজকের মতো তোমাদের সবার ছুটি।